একজন কবি, যিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, শোষণের বিরুদ্ধে কণ্ঠস্বর আর জাতীয় চেতনার এক অনন্য নাম। কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টি ঘিরে রয়েছে এক স্তব্ধতা, রহস্য আর বহু অনুলিখিত প্রশ্ন। কিভাবে তিনি এলেন ভারত থেকে বাংলাদেশে, কাদের সিদ্ধান্তে, আর জাতীয় কবি হিসেবে তার স্বীকৃতি কোথায় আছে কিন্তু কাগজে ছিল তো? চলুন জেনে নেই নজরুলের শেষ জীবনের এক অস্পষ্ট অথচ গুরুত্বপূর্ণ অধ্যায়ের গল্প। 1972 সালের 24শে মে বাংলাদেশ তখন সদ্য স্বাধীন। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে ঢাকায় নিয়ে আসা হয় তার পরিবার সহ। সঙ্গে ছিলেন বড় ছেলে কাজী সব্যসাচী, পুত্রবধূ উমা কাজী, ছোট ছেলে অনিরুদ্ধ, তার স্ত্রী কল্যাণী এবং তাদের সন্তানরা। কিন্তু এই আগমনের পেছনে ছিল না শুধু ভালোবাসা, ছিল বিতর্ক, কৌতূহল এবং রাজনৈতিক প্রশ্ন। কেন ভারতের 73 বছরের বাকশক্তিহীন একজন বৃদ্ধ ও অসুস্থ কবিকে, যিনি জীবনের সিংহভাগ কাটিয়েছেন কলকাতায়, হঠাৎ করে নিয়ে আসা হলো অন্য একটি দেশে? 43 বছর বয়সের বাকশক্তি হারানো নজরুল ছিলেন এক জটিল স্নায়ুবিদ রোগে আক্রান্ত। তার বাক ও বোধশক্তি প্রায় পুরোপুরি লুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না। তাহলে প্রশ্ন আসে, এই সিদ্ধান্তটা কার ছিল? পরিবার নাকি কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফসল? ভারত এবং বাংলাদেশ উভয়ই তখন নিজেদের পরিচয় দিচ্ছিল ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। ফলে নজরুলের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার যুক্তি খুব একটা টেকে না। তবে কি নজরুলকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল দুই দেশের মৈত্রীর নিদর্শন হিসেবে? তাহলে প্রশ্ন আসে, একজন কবি কি এমন কোনো উপহার সামগ্রী যাকে রাষ্ট্রীয় কূটনীতির অংশ হিসেবে হস্তান্তর করা যায়? এমন ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে নজরুলের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও মানবিকতার এক জটিল প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে নজরুলের পারিবারিক একটি সংযোগ ছিল, তার স্ত্রীর পৈতৃক বাড়ি কুমিল্লায়। কিন্তু নজরুল নিজে ছিলেন কলকাতা কেন্দ্রিক সাহিত্যিক। তার লেখালেখি, সঙ্গীত ও জীবনের প্রায় সবটাই আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গে। তাকে একেবারেই ভিন্ন রাষ্ট্রে নিয়ে এসে বাকহীন অবস্থায় বসবাস করানো, এটি কি মানবিক সিদ্ধান্ত নাকি কোনো কৌশলগত হিসাব? এই প্রশ্নগুলো আরো গাঢ় হয় যখন ভাবি, নজরুল নিজে কি চেয়েছিলেন এরকম অভিবাসন? যদি তিনি সুস্থ থাকতেন তাহলে কি তিনি সম্মতি দিতেন? হয়তো না। হয়তো তিনি লিখে ফেলতেন এমন এক কবিতা যা এই সিদ্ধান্তকে বিদ্ধ করত প্রশ্নের বানে। আমরা জানি না, কখনো জানতেও পারবো না, কিন্তু ইতিহাস এই প্রশ্নগুলো ভুলে না। আজ বাংলাদেশে সবাই নজরুলকে জাতীয় কবি হিসেবে চেনে, জানে, সম্মান করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সম্মান কেবল মৌখিক ছিল। সরকারি কোনো গ্যাজেট বা প্রজ্ঞাপনে এই স্বীকৃতি ছিল না। যেখানে জাতীয় ফুল, পাখি, এমনকি মাছেরও সরকারি স্বীকৃতি আছে, সেখানে জাতীয় কবির ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ছিল এক ধরনের নীরবতা। 2020 সালে কবির নাতনি খিলখিল কাজী এক সাক্ষাৎকারে বলেন, বহু বছর ধরে আমরা বলে আসছি সরকারিভাবে গ্যাজেট হয়নি। যদি তিনি জাতীয় কবি হয়ে থাকেন তাহলে সেটা সরকারিভাবে ঘোষণার মাধ্যমেই নিশ্চিত করা উচিত। এই বক্তব্যে ফুটে উঠে দীর্ঘদিনের এক অনুপস্থিতি রাষ্ট্রীয় স্বীকৃতির। শেষ পর্যন্ত 2024 সালের 24 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নজরুলকে জাতীয় কবির মর্যাদায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় একটি সরকারি গ্যাজেটের মাধ্যমে। এই ঘোষণায় শেষ হয় এক দীর্ঘ প্রতীক্ষা আর পূরণ হয় ইতিহাসের এক ঋণ। নজরুল শুধু কবি নন, তিনি আমাদের আত্মপরিচয়ের এক স্তম্ভ। তার জীবন আমাদের শিখিয়ে দেয়, প্রশ্ন করায়, ইতিহাসকে জীবন্ত রাখে। তার শেষ জীবনের অনেক অধ্যায় আজও অজানা, কিন্তু তা নিয়ে কথা বলাটাই তো ইতিহাসের চর্চার আসল সৌন্দর্য। আপনি যদি ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ইতিহাস বাঁচে যখন আমরা প্রশ্ন করি নির্বিকারে।